ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো গতকাল আমরা দেখলাম স্কুল সার্ভিস কমিশনে 2016 সালের যে ফার্স্ট এসএলএসটি এবং থার্ড আরএলএসটি যে 25,000 সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের যে চাকরি বাতিল মামলা, অর্থাৎ 25,000-এর যে চাকরি বাতিল টোটাল প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন স্পেশাল ডিভিশন বেঞ্চ। সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি গতকাল হয়েছে, সেখানে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, সেই সাথে বাদী বিবাদী পক্ষের আর্গুমেন্ট হয় এবং প্রধান বিচারপতির গঠিত 3 সদস্যের বেঞ্চে মামলার হিয়ারিং হয় এবং সেখানে বেশ কিছু একাধিক জিনিস উঠে আসে। কিন্তু তাজ্জব বিষয়, যোগ্য চাকরিহারাদের কোনো এসএলপি কিন্তু দায়ের হলো না সঠিক সময়ের মধ্যে এবং প্রথম দিন কিন্তু শুনানিটা হয়নি। সেক্ষেত্রে রাজ্য সরকার যেটুকুর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, অর্থাৎ এই ক্যাবিনেট যাতে পুরো ক্যাবিনেটে যাতে সিবিআই ইন্টিগ্রেশনের মধ্যে না পড়তে হয়, ভোটের মধ্যে যাতে তুলে না নিয়ে যায়, তার জন্য কিন্তু এই যে সুপারনিউরি পোস্ট ক্রিয়েশন হয়েছিল সেই জায়গা থেকে তারা কিন্তু সেই অংশটি স্টে নিয়ে চলে এসছে। যাই হোক, আমরা 10টি কারণ দেখে নেব। নাম্বার 1, প্রধান বিচারপতির একটা বড় কোশ্চেন এটা ছিল যে চাকরি যাওয়া প্রায় 25,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে যারা বেতন বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের কি করে আলাদা করা সম্ভব। দারুণ কোশ্চেন, প্রধান বিচারপতি কালকে এটা করেছেন। তো সেক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে এটা ঠিক, এটা অ্যাডমিটেড ফ্যাক্ট যে এসএসসির কাছে এসএসসি ওএমআর শিট পুড়িয়ে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে। সেক্ষেত্রে তাদের কাছে স্ক্যান কপি তাদের সার্ভার থেকে উদ্ধার হয়নি, অর্থাৎ স্ক্যান কপি তারা না রেখেই ওএমআর শিটটা পুড়িয়েছে। এটা অ্যাডমিটেড ফ্যাক্ট। কিন্তু এখানে যেটা দরকার সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চের শুনানিকালীন সিঙ্গেল বেঞ্চের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কোঅর্ডিনেট বেঞ্চে অর্ডার দিয়েছিলেন ওই ওএমআর শিটগুলোর রেসপেক্টে যে ওএমআরগুলোকে সিবিআই প্রোভাইড করেছে এসএসসিকে, অর্থাৎ যে ওএমআর শিটগুলো পবন বনসাল গাজিয়াবাদের যে নাইসার যে অধিকর্তা, এক্স অধিকর্তা, তার বাড়ি থেকে যেটা পাওয়া গেছে যে 3টে হার্ড ডিস্ক, তার বেসিসে সেখানে যে ওএমআরগুলো পাওয়া গেছে সেটা 65 এভিডেন্স অ্যাক্টের ভিত্তিতে সিঙ্গেল বেঞ্চ মান্যতা পেয়েছিল। তার বেসিসেই বেতন ফেরত এবং এই অযোগ্যদের বাদ দেওয়ার কথা বলেছিলেন এবং সেই মোতাবেক স্কুল সার্ভিস কমিশন সেই এভিডেন্সের ভিত্তিতেই কিন্তু এদেরকে বাদ দেয় এবং এটা অ্যাডমিসেবল ফর দ্য ডিভিশন বেঞ্চ, স্পেশাল ডিভিশন বেঞ্চ, সেখানেও কিন্তু এটা অ্যাডমিটেড ফ্যাক্ট ছিল। তো নিরপেক্ষ সিবিআই তদন্তের স্বার্থে তারা ওএমআর শিট উদ্ধার করেছে, স্ক্যান কপি, মিরর ইমেজ। তো এগুলো কিন্তু কোর্টে কিন্তু অ্যাকসেপ্টেবল, অর্থাৎ কোর্ট কিন্তু এগুলো গ্রহণযোগ্যতা বা মান্যতা দিয়েছে। সেই সাথে এখান থেকে তাহলে কোর্ট মান্যতা দিলে কে ভালো কে খারাপ, কে যোগ্য কে অযোগ্য ওএমআর শিট থেকে ছাঁটাই বাছাই করা সম্ভব। তো এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যদি দায়িত্ব নেয় তাহলে এটা কিন্তু করা সম্ভব। দেন তার সাথে এক্সপায়ার্ড প্যানেল, অর্থাৎ প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর 2019 সালে যখন প্যানেল এক্সপায়ারি হয়ে গেল, তার পরবর্তীতে যাদের অ্যাপয়েন্টমেন্ট মানে ইস্যু হয়েছে সেগুলোকে বাদ দিলেই মোটামুটিভাবে এই 25,000 থেকে যোগ্য অযোগ্য বাচ্চাটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার প্রধান বিচারপতির যে বেঞ্চ সেটা যদি একটু মানবিকতার দিক থেকে দেখে বা হিউম্যানিটির দিক থেকে দেখে তাহলে কিন্তু এই যাত্রায় 25,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে যোগ্য অযোগ্য আইডেন্টিফাই হয়ে যাবে এবং চাকরিটা পুনরায় কিন্তু ফেরত পাওয়া যেতে পারে। তো এই যে কোশ্চেন আমার অনেক কালকে তোলপাড় পড়ে গেছে, তার উত্তর কিন্তু এইভাবে দেওয়া সম্ভব। নিরপেক্ষ সিবিআই তার দেওয়া ওএমআর শিটের রিপোর্টের ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করে যাদের চাকরি বাতিল হয়েছে 0 থেকে 53 গল্পগুলো। তো এক্ষেত্রে অ্যাডমিসেবল হচ্ছে এই সমস্ত ওএমআর শিট। তো এটা কিন্তু কোর্ট, সিঙ্গেল বেঞ্চ বা কোঅর্ডিনেট বেঞ্চ এবং পরবর্তী ক্ষেত্রে যে ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল হচ্ছে সেখানেও কিন্তু গ্রহণযোগ্যতা দিয়েছে। তার বেসিসে এই 12% পার অ্যানাম কিন্তু তাদেরকেই ফেরত দিতে হচ্ছে যারা কিন্তু এরকমভাবে ওএমআর ম্যানিপুলেশন করছে। তো ওএমআরটা কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে। তো সেটা যদি সুপ্রিম কোর্ট মেনে নেয় তাহলেই তো এখানে যোগ্য অযোগ্য অনেকটা অংশ কিন্তু বাঁচা সম্ভব হবে। যাক, আমরা চলে আসবো সেকেন্ড কোশ্চেনে। তো যারা প্যানেলে ছিল না তাদেরও নিয়োগ করা হয়েছে, এটা পুরোপুরি প্রতারণা, এটা মন্তব্য করেছেন কালকে প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিন্তু এটা মন্তব্য করেছেন। তো একদম যথাযথ মন্তব্য তিনি করেছেন, কারণ তার কাছে অনেকটাই অংশ পরিষ্কার এই জায়গাটাতে। তো এই ক্ষেত্রে যারা প্যানেলে ছিল না তাদের আইডেন্টিফিকেশন কি করে সম্ভব, মানে যোগ্য অযোগ্য তো বাদ দিতে হবে। তো এরা তো অযোগ্য, প্রথমেই এদেরকে অযোগ্য হিসাবে তকমা লাগিয়ে তাদের ছেটে ফেলা হচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম সেক্ষেত্রে দেখা যেতে পারে যেটা এসএসসি এবং সিবিআই সার্ভার দুটোতেই আছে। দেন ইন্টারভিউ লিস্ট, মেরিট লিস্ট, ওয়েটিং লিস্ট, 3 জায়গাতে যদি 4 জায়গাতে যদি খোঁজা হয় এদেরকে পাওয়া যাবে যে এরা আদতে প্যানেলভুক্ত ছিল কি ছিল না। এরা তো অলরেডি দেখুন প্যানেলে ছিল না, মানে কি অলরেডি আইডেন্টিফাইড এরা অযোগ্য। তো এদেরকে আবার তো আলাদা করে মার্ক করার দরকার নেই, আলাদা করে আমি আন্ডারলাইন করবো কেন? অযোগ্য ভাই প্যানেলে ছিল না, তোমার চাকরি বাতিল, এটা কিন্তু আইডেন্টিফাই করা গেছে। তাহলে এক্ষেত্রে আবার এটাকে তো যোগ্যদের মধ্যে ঢোকানো তো কোনো প্রশ্ন নেই। তো যোগ্য অযোগ্যের মধ্যে এটা কিন্তু অলরেডি এই কথাটার মধ্যেই উত্তর লুকিয়ে যে যারা প্যানেলে ছিল না, তো যারা ছিল না তাদেরকে তো আমরা যদি এই অংশটা খুঁজেই না পাওয়া যেত তাহলে এই প্রশ্ন
প্রশ্নটা বা এই টার্মটা বা এই বাক্যটাই তো আসতো না যে যারা প্যানেলে ছিল না। তার মানে তুমি খুঁজে পেয়েছো যে প্যানেলে ছিল না, তো তাকে তো তুমি অধিক মানে বাদ তো তোমাকে দিতেই হবে। তো এইরকমভাবে কিন্তু কাউন্টার করা যাবে, বা অ্যাপ্লিকেশন ফর্ম বা যে প্যানেল লিস্ট বা মেরিট লিস্ট বা ওয়েটিং লিস্ট, যে এদেরকে খুঁজে না পাবে তারা বাদ যাবে, ন্যাচারালি তো যোগ্য থেকে এদেরকে আইডেন্টিফাই মানে বাদ দেওয়াটা সম্ভব অযোগ্য হিসাবে। তো আমরা এবার চলে আসবো পয়েন্ট নাম্বার 3 নিয়ে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3, যে 3টি কারণের মধ্যে কোন কারণ নাম্বার 3 যেখানে গিয়ে 19,000 যোগ্য চাকরিতে ফেরানো সম্ভব হতে পারে। তো 25,000 সংখ্যাটা বেশ বড়, এরকম মন্তব্য করেছেন কালকে প্রধান বিচারপতি। গোটা নিয়োগ প্রক্রিয়াটাকে ধোঁকা ছিল কিনা, তা প্রতারণার ফলে কারা প্রতারণার ফলে লাভবান হয়েছে তো সেটা খুঁজে বের করতে হবে, এরকম প্রধান বিচারপতি বলেছেন। একদম ঠিক কথা, যে একটা গোটা নিয়োগ প্রক্রিয়া আদৌ ধোঁকা ছিল কিনা সেটা তো যোগ্য প্রার্থীদের জানার কথা না, তাই না? তারা সহজে কি করেছে নিয়োগ প্রক্রিয়ায়, প্রথম কথা 100% বেনিয়ম কখনো সম্ভব নয়, গোটা পশ্চিমবঙ্গ দেখেছে সেই সমস্ত অনেক প্রার্থী আছে। অ্যাকচুয়ালি এই কথাগুলো তো অ্যাডমিটেড ফ্যাক্ট, যে চাল আর কাপড় মিশিয়ে দেওয়া হচ্ছে, জল আর দুধ মিশিয়ে দেওয়া হচ্ছে, ভালো আর খারাপ মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে কিনা ভালোগুলো দৌড়াতে খারাপগুলো বেরিয়ে যায়। তো একটা নিয়োগ প্রক্রিয়া 100% কখনো বেনিয়ম সম্ভব নয়। কিছুটা অংশ সৎ বলে তো এতগুলো দিন এক্সিস্ট করেছিল না, তাহলে মামলা তো 2016 সালের মামলা, তাহলে এতদিন পর্যন্ত মামলা যেতই না। তাহলে কিছুটা অংশ সততা বা যোগ্যতার তরফ থেকে তার এক্সিস্টেন্স তো রয়েছে, এবং আইডেন্টিফিকেশন হয়েছে কিন্তু ডিভিশন বেঞ্চে, যেখানে গিয়ে একটা ওই 20,000 25,000 একটা গল্প চলে আসে যে 75% 25% বা একটু কম বেশি এরকম থাকবে। তো সেক্ষেত্রে একজন যোগ্য প্রার্থীর প্রতি অবিচার কেন হবে, যেটা এই অলরেডি ডিভিশন বেঞ্চ আইডেন্টিফাই হয়ে গেছে, যেখানে অধিকাংশ সংখ্যকই তারা যোগ্য বলে দাবি করছে, সেখানে একজন প্রার্থীর সাথে অবিচার কেন হবে, এটা কিন্তু এই সংখ্যাটা হিসেবে বলা যেতে পারে। তো আমরা চলে যাবো পয়েন্ট নাম্বার 4, পুরো নিয়োগ প্রক্রিয়া যেভাবে পরিচালনা করা হয়েছে রুদ্ধদ্বার বইটাকে নাইসা সংস্থা, ওএমআর শিট সংস্থা, যারা ওএমআর স্ক্যান দায়িত্ব পেয়েছিল নাইসা, আবার ডেটা স্ক্যানটেককে দিয়েছে, মিরর কপি নষ্ট করা হয়েছে। তো এরকমই মন্তব্য কালকে ঘুরে ফিরে উঠে আসছে। তো সেক্ষেত্রে যেটা যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যেটা কাউন্টার হবে, সেটা হচ্ছে একজন যোগ্য চাকরি প্রার্থীর এত কিছু কি জানা সম্ভব? বিজ্ঞাপন সে দেখবে কি, সে দেখবে একটা নোটিফিকেশন বেরোলো কিনা, রাজ্য সরকার নোটিফিকেশন বেরিয়েছে, সে পয়সা দিয়ে ফর্ম পূরণ করেছে, ফর্ম কিনেছে বা ফর্ম পূরণ করলো, সেক্ষেত্রে লিখিত পরীক্ষা ডেট পড়লো, সে প্রিপারেশন নিল, ইন্টারভিউ হলো, নথি যাচাই হলো, কাউন্সিলিং হলো, অ্যাপয়েন্টমেন্ট হলো, স্কুল জয়েন করলো, পড়ানোর কাজ করছে বা অন্যান্য স্কুলের আনুষঙ্গিক কাজগুলো করছে, এর বাইরে কিছু জানার কথা কি আছে সেই সমস্ত প্রার্থীর? তাহলে এই সমস্ত যোগ্য প্রার্থীদের সাথে যদি আজকে অবিচার হয়, যে না তাদের তো কিছু লেনাদেনা নেই, কারণ কে ভাই কার কোন ঘরের মধ্যে বসে কে কাকে টেন্ডার দিচ্ছে, এগুলো একজন প্রার্থী জানার কথা। ন্যাচারাল জাস্টিস ইস্যুতে কিন্তু এই সমস্ত প্রশ্নে কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। অর্থাৎ ওএমআর শিট স্ক্যানের দায়িত্ব কারা পেয়েছিল, নাইসা আবার ডেটা স্ক্যানটাকে দিয়েছিল কিনা, তো সেক্ষেত্রে প্রার্থীদের জানার কোনো বিষয় না। তো প্রার্থীদের এক্ষেত্রে এই যে জটিলতা, এখান থেকে মুক্তি দেওয়া হোক এবং তাদের চাকরি তাদের পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। যদি তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সেগুলো আইডেন্টিফিকেশন হোক, তাদের নাম্বার, তাদের মেরিট। যাই হোক, এবার আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, যেগুলো তুলে ধরা উচিত, এই যে সুপ্রিম কোর্টের যে মামলা চলছে, এক্ষেত্রে যেই জিনিসগুলো গতকাল যোগ্য চাকরির তরফ থেকে তোলাই হয়নি, কারণ তাদের কোনো এসএলপি এখনো পর্যন্ত অ্যাডমিট হয়নি। তো সেক্ষেত্রে আশা করি সোমবার একাধিক এসএলপি দায়ের হবে এবং সেক্ষেত্রে সেগুলো অ্যাডমিট হবে এবং তাদের বক্তব্য যথারীতি শোনা হবে। তো সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টা নাম্বার 5 সে তোলা দরকার, সেগুলো বাক কমিটি। কারণ বাক কমিটি মানে এটা একটা ছোট রোল প্লে করেনি, একটা কমিটি একটা কমিশন, তখনই একটা কমিশনের প্রথম ভাষাভিত্তিক কমিশন একটা গঠন হয়েছিল, তার বেসিসে একটা ভাষাভিত্তিক রাজ্য কিন্তু গঠন হয়েছিল, তাই না? তো ভাষাভিত্তিক কমিশন, প্রত্যেকটা কমিশন খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। ইতিহাস ঘাটলে এই কমিশনগুলো গুরুত্ব খুবই। তো এই যে বাগ কমিটি, যে রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে যে কমিটি গঠন হয়েছিল, এই কমিটিকে তুলে ধরতে হবে চাকরি হারাতে, যে দেখুন এই কমিটি এতদিন ধরে এত জিনিস, এক্সপায়ারি অফ দ্য প্যানেল, দেন কতজন অযোগ্য ঢুকেছে তাদেরকে ইন্ট্রোগেশন করেছে, এটা অনেক দিন ধরে চলেছে। সুপ্রিম কোর্টকে বলতে হবে যে যোগ্য অযোগ্য বাগ কমিটি অনেকটা প্রমাণ করে দিয়ে গেছে যে এক্সপায়ারি প্যানেলের পরে কারা নিয়োগ পেয়েছে। তো যোগ্যতা এর জন্য কখনোই অযোগ্যদের জন্য যোগ্যতার চাকরি যেতে পারে না। তো বাগ কমিটির রিপোর্টটাকে তুলে ধরার চেষ্টা করতে, এবং তারা যে এতদিন ধরে ইনভেস্টিগেশন করেছে, তাদের রিপোর্ট পেশ করেছে, এগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে বলতে পারলে এক্ষেত্রে একটা সুরাহা কিন্তু মিলবে এবং সুপ্রিম কোর্ট এগুলো অ্যাকসেপ্ট করবে। যেটি রিপোর্ট তারা রিপোর্টই চেয়ে পাঠাবে যে বাগ কমিটি কি রিপোর্ট দিয়েছিল, তাহলে যোগ্য অযোগ্য এখান থেকে আইডেন্টিফিকেশন হয়ে যাবে। দেন ওএমআর মিরর কপি, দেখুন ওএমআর শিট, এদের যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের একটা মিটিং হয়েছিল, একাধিক মিটিং হয়েছিল। তো একটি মিটিংয়ে কিন্তু সেই রেজুলেশন কপি কিন্তু তাদের এসএলপিতে দায়ের করা আছে। তো সেই রিপোর্টের ভিত্তিতে রেজুলেশন হয়েছিল, রেজুলেশন হওয়ার পর সেই মিটিং কন্ডাক্ট হয় এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় ওএমআর শিটগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। বাট সেক্ষেত্রে এমন কোনো জায়গা ছিল না যেখানে গিয়ে মিরর কপিটাকে রাখতে হবে, এরকম কোনো আইন কিন্তু তাদের ক্ষেত্রে কোনো স্বীকৃতি ছিল না। তো মিরর কপি যে পরবর্তী ক্ষেত্রে যে রিকভারি হয়েছে এবং সেটা নিরপেক্ষ সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারাই এটাকে উদ্ধার করতে পেরেছে
এবং এই সে নাইসা যাকে বরাদ দিয়েছিল সেই সংস্থার কোনো একটা আধিকারিকের বাড়িতে। তো এটা কিন্তু গ্রহণযোগ্য হয়েছে ডিভিশন বেঞ্চে। তো তার বেসিসে এই ওএমআর মিরর কপি সুপ্রিম কোর্টে পেশ করলে এবং সুপ্রিম কোর্টে যদি ডিভিশন কোঅর্ডিনেট বেঞ্চ অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ, পরবর্তীতে ডিভিশন বেঞ্চ, তারপর স্পেশাল ডিভিশন বেঞ্চ, তিনটে কোর্টে মান্যতা পেয়েছে এই ওএমআর শিট এবং সুপ্রিম কোর্টে মান্যতা পেলে যোগ্য আইডেন্টিফিকেশন করা সম্ভব। এবং এসএসসির যে মিটিং, এটাকে কিন্তু তুলে ধরতে হবে যে কোন মিটিং এর রেজলিউশনের কপি মোতাবেক এই ওএমআর গুলোকে ডিস্ট্রয় করা হয়েছে। তো সেটা তুলে ধরলে হয়তো ওএমআর মিরর কপি অ্যাকসেপ্টেবল হয়ে যাবে কলকাতা এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চও। দেন চলে আসবে পরের পয়েন্ট 7 নম্বর, হাইকোর্টের এখতিয়ার। এই যে চাকরি বাতিলের যে অর্ডার হাইকোর্ট দিয়েছে স্পেশাল ডিভিশন বেঞ্চ, এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ইস্যুইং অথরিটি কিন্তু হাইকোর্ট নয়। হাইকোর্ট কিন্তু কাউকে চাকরি দিতে পারে না, যদিও সমাদার সেক্ষেত্রে আলাদা একটা ব্যতিক্রম রয়েছে, হিউম্যানিটির দিক থেকে, মানবিকতার দিক থেকে দিয়েছে, সেটা আলাদা বিষয়। সেটা প্রধান বিচারপতি গতকাল মন্তব্য তুলেছেন যে এই ক্ষেত্রে এগুলোকে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে নিতে হবে, যে সমাদাসের যদি সামান্য এই সমস্যার জন্য বা এই মেজর সমস্যার জন্য যদি হয়ে থাকে, এরকম কিন্তু এই 25,000 19,000 যোগ্য প্রার্থীর মধ্যে এরকম অহরহ হয়েছে। লোনের ব্যাপার রয়েছে, সংসার চালনার ব্যাপার রয়েছে, এইগুলোকে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে তুলে ধরতে হবে। মানবিকতার দিক থেকে এই চাকরিগুলোকে কিন্তু বাঁচানো এই সমাদাসের গ্রাউন্ডে কিন্তু বলতে হবে। এবং হাইকোর্টের এখতিয়ার নেই তাদের, কারণ হাইকোর্ট তো চাকরি দেয়নি, চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে ধরেছে মধ্যশিক্ষা পর্ষদ, তাহলে এরাই এগুলোকে বাতিল করবে। তো হাইকোর্ট কি করে তার এখতিয়ারের বাইরে গিয়ে চাকরি বাতিল করবে? এই ছোট ছোট পয়েন্টগুলোকে তুলে ধরলে কিন্তু এর থেকে এটা সুরাহা বা বিহিত কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান ডিভিশন বেঞ্চ কিন্তু কিছু না কিছু একটা ব্যবস্থা অবশ্যই করবেন। এরপর চলে আসি স্কুল সার্ভিস কমিশনের রুল 70 প্রয়োগ করা, ভীষণ ইম্পর্টেন্ট। 9, 10, 11, 12 ক্ষেত্রে রুল 70 প্রয়োগ করা, মানে প্রয়োগ করেছে কোঅর্ডিনেট বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি অর্ডারকে কিন্তু কমপ্লাই করার জন্য এই সিঙ্গেল বেঞ্চ কিন্তু প্রথমে তালিকা প্রকাশ করে এবং তাদেরকে কিন্তু রিমুভ করা হয়, অর্থাৎ তাদের রেকমেন্ডেশন কিন্তু উইথড্র করা হয়। তো সেগুলো কিন্তু অলরেডি রয়েছে। তো রিকমেন্ডেশন এগুলো রুল 70 তারা প্রয়োগ করেছে এবং এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ কিন্তু আইডেন্টিফাই করেছিল সেই সমস্ত অযোগ্যদের যারা দুর্নীতি করে বা ওএমআর শিট ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছে। তো সেই ওএমআর বেসিসে এদেরকে যদি আইডেন্টিফাই করে সিঙ্গেল বেঞ্চে বাদ দিতে পারে এবং চাকরি ফেরানোর এবং টাকা ফেরানোর কথা যদি বলতে পারে, তাহলে এক্ষেত্রে তো অ্যাডমিটেড ফ্যাক্ট এবং সেগুলো এসএসসি কমপ্লাই করেছে এবং যতবারই মানে বলেছে ততবারই এক একটা CD 9, 10, 11, 12 ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। তো এগুলোকেই তুলে ধরতে হবে সুপ্রিম কোর্টে, এগুলো যে রুল 70 কিন্তু এসএসসি প্রয়োগ করেছে এবং তাদের চাকরি বাতিল করেছে। আর প্রয়োজন ওএমআর শিট পুনর্মূল্যায়ন, এই যে যদি কোনো কিছু একদম হারানোর মানে যদি একেবারে সবটুকুই চলে যায়, দেন সেক্ষেত্রে বলতে ওএমআর শিট 3টে কোর্টে অ্যাডমিসিবল হয়েছে। তো সেক্ষেত্রে পুনর্মূল্যায়নও যদি করা সম্ভব হয়, অর্থাৎ সেই সমস্ত ওএমআর শিটে পুনর্মূল্যায়ন করেও যদি সেগুলো কিছু করা সম্ভব হয়, তাহলে সেটাও করতে হবে। যদি একদম পুরোপুরি একদম নেগেটিভ চলেছে একদম শেষ পর্যন্ত, তখন সুপ্রিম কোর্টে কনভিন্স করতে হবে এই মর্মে যে এই ওএমআর শিটগুলো অ্যাডমিসেবল এবং নিরপেক্ষ সিবিআই তদন্তের স্বার্থে এগুলো তারা এগুলোকে খুঁজে পেয়েছে। তো হিউম্যানিটি মানবিকতার দিক থেকে এই ওএমআর শিটগুলোকে অ্যাডমিসিবল করে, যেমনভাবে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, স্পেশাল ডিভিশন বেঞ্চ করেছে, সেই অর্থে এগুলোকে করে পুনর্মূল্যায়ন করে যাতে নতুন একটা প্যানেল হোক, তাহলে আমাদের যোগ্যদের কিন্তু অধিকাংশই কিন্তু এক্ষেত্রে রক্ষা পাবেন। তো এইভাবে করা যেতে পারে। আর এর সাথে যেটা জিনিসটা করতে হবে, 10 নম্বর, এসএসসি অফিসে এই বৃহস্পতিবার ঘেরাও অভিযান চালাতে হবে। কারণ এসএসসি কিন্তু তারা গতদিন বলেছে সুপ্রিম কোর্টে যে আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা এই যে যোগ্যকে আমরা আইডেন্টিফাই করে আপনাদের সামনে পেশ করতে, এটাকে ইমিডিয়েট ওএমআর শিট প্রকাশ করা থেকে শুরু করে তাদের উপর চাপ সৃষ্টি করে এখন থেকে তারা এটা রেডি রাখে, সুপ্রিম কোর্ট বলা মাত্র যেন সঙ্গে সঙ্গে এটা পেশ করে দিতে পারে। তো এই 10টি পয়েন্ট যদি ঠিকঠাক করে করা সম্ভব হয়, অর্থাৎ এসএসসিকে চাপ সৃষ্টি করে তাদের থেকে এই জিনিসটা কাজ আগের থেকে করিয়ে রাখা, এবং এই যে বাকি 9টা পয়েন্ট, এই সমস্ত পয়েন্টগুলোকে আপনাদের যারা অলরেডি দিল্লিতে আছে, দিল্লিতে তো একটা সংখ্যা আছে, তারা তাদের কাজ করছে, বাকিরা যারা কলকাতাতেই আছে বা কলকাতা সারাউন্ডিং জেলাগুলোতে রয়েছে, তাদের একত্রিত হয়ে কিন্তু এই মুহূর্তে এসএসসি অফিসে কিন্তু চাপ সৃষ্টি করতে হবে বা দেখা করতে হবে, তাহলে এই জিনিসটার সমাধান ঘটবে। তাই যাই হোক, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে ধন্যবাদ।